অংশ টলুইন। তো ফার্স্টে আমরা একটু জেনে নেব যে টলুইনের সংকেতটা কি, তারপরে টলুইনের প্রস্তুতি করব। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটার একটু কথা বললাম, যে টলুইনের পরিচয় দেব, টলুইন, তারপর প্রস্তুতি, এরপরে বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আপাতত এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমি টলুইনের একটু পরিচয়টা দিয়ে নিই। টলুইন হচ্ছে বেঞ্জিন চক্র থাকবে একটা। এই বেঞ্জিন চক্রের উপর যে কোনো একটা কার্বনের সাথে CH3 গ্রুপ যুক্ত থাকবে, CH3 গ্রুপ যুক্ত থাকবে। তাহলে এমনি নর্মালি ভাবে যদি আমরা লিখি তাহলে লিখতে পাবো C6H5CH3। এইটা হচ্ছে টলুইনের সংকেত। অর্থাৎ 6টা কার্বন, বেঞ্জিন চক্রে যে 6টা কার্বন, এই 6টা কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সাথে CH3 গ্রুপ যুক্ত থাকবে, এবং যে কার্বনের সাথে CH3 গ্রুপটা যুক্ত হবে ওই কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না, আর বাকি কার্বনগুলোতে হাইড্রোজেন পরমাণু থাকবে। এই হচ্ছে আমাদের টলুইনের প্রস্তুত পরিচয়। তো এরপরে চলে আসি টলুইনের প্রস্তুত প্রণালী। নাম্বার 1, Friedel-Crafts alkylation। Friedel-Crafts alkylation। Friedel-Crafts alkylation, ঠিক আছে, টলুইনের প্রস্তুত প্রণালী Friedel-Crafts alkylation। এর জন্য আমাদের কি কি প্রয়োজন পড়ে? বেনজিন, আমাদের Friedel-Crafts alkylation-এর প্রয়োজন পড়ে বেনজিন প্লাস অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এখানে অ্যালকাইল হ্যালাইড হিসেবে মিথাইল ক্লোরাইড নিতে হবে যেহেতু টলুইন তৈরি করছি, আর শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করে দিলে তাহলে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড এর বিক্রিয়ায় তৈরি হয় টলুইন। এই যে আমাদের টলুইন আমরা পেয়ে গেলাম। দিস ইজ দ্য টলুইন, এবং সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে আইস। এটা টলুইনের একটা প্রস্তুত প্রণালী। দ্বিতীয় বিক্রিয়া। তো এইখানে একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে Friedel-Crafts alkylation বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? এখানে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, যে Friedel-Crafts বিক্রিয়ায় Friedel-Crafts alkylation বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? এই প্রশ্ন। Friedel-Crafts alkylation বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে এখানে কি প্রবলেম হতো? শুষ্কই ব্যবহার করতে হবে। তো এই প্রশ্নের অ্যান্সারটা লেখার সময় প্রথমে আগে Friedel-Crafts alkylation বিক্রিয়ার বর্ণনাটা দিয়ে দিবা, যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে। আর এই বিক্রিয়াটা মানে এইভাবে বেনজিন থেকে টলুইন তৈরি করার এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে Friedel-Crafts alkylation বিক্রিয়া বলা হয়, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কেন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়? দেখো, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করার কারণটা, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আমি সংক্ষেপে ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর এই মিথাইল ক্লোরাইড যখন বিক্রিয়া করে উৎপন্ন করে
CH3 প্লাস AlCl4, অর্থাৎ এই ইলেকট্রন আকর্ষী বিকারক সৃষ্টি হয়। এটা কিন্তু আলোচনা গত ক্লাসে আমি করিয়েছি, বেঞ্জিনের আলোচনার মধ্যে এই আলোচনাটা করা হয়েছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করে। ঠিক আছে, এখন যদি আমি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিবর্তে আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করি, আর্দ্র অ্যালুমিনিয়াম যদি ব্যবহার করি, তাহলে এই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ইলেকট্রন আকর্ষী বিকারক মিথাইল কার্বনিয়াম আয়ন সৃষ্টি হবে। এই কথাটা আবারও বলছি, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি ব্যবহার করা হয় তাহলে সেটা মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল কার্বনিয়াম আয়ন নামক ইলেকট্রন আকর্ষী বিকারক সৃষ্টি হয়। আর এই ইলেকট্রন আকর্ষী বিকারকটা বেঞ্জিন চক্রের সাথে যুক্ত হয়ে টলিউইন সৃষ্টি করে। কিন্তু যদি এই বিক্রিয়ার মাধ্যমে বা এই বিক্রিয়ায় যদি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, মানে ভেজা পানিযুক্ত আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি ব্যবহার করা হয়, তাহলে এক কথায় আমি বলতে পারি যে এই ইলেকট্রন আকর্ষী এই বিকারকটা তৈরি হবে না, ইলেকট্রন আকর্ষী মিথাইল কার্বনিয়াম আয়নটা সৃষ্টি হবে না, ইলেকট্রন আকর্ষী মিথাইল কার্বনিয়াম আয়নটা সৃষ্টি হবে না। এই কথাটা যদি কেউ লিখতে পারে তাহলে সে 1 নম্বর পাবে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি কথাটা যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড এর সাথে যখন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় তখন এখানে তৈরি হয় ইলেকট্রন আকর্ষী বিকারক মিথাইল কার্বনিয়াম আয়ন নামক ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হয়। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এখানে লুইস অ্যাসিড হিসেবে ক্রিয়া করে। ঠিক আছে, এখন এই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারকটা তৈরি হবে না, অর্থাৎ মিথাইল কার্বনিয়াম আয়ন নামক ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হবে না। এই কারণে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হতে পারে তাহলে কি তৈরি হবে? তৈরি হবে যেটা, সেটা হচ্ছে যে এই যে মিথাইল কার্বনিয়াম আয়নটা সৃষ্টি যদি হয়, এটা সঙ্গে সঙ্গে জলের সাথে বিক্রিয়া করে। আর্দ্র থাকলে, যদি শুষ্কর পরিবর্তে যদি আর্দ্র হয়, এটা তৈরি হওয়া মাত্র সঙ্গে সঙ্গে জলের সাথে বিক্রিয়া করে মিথানল তৈরি হবে। কি তৈরি হবে? মিথানল, একটা যৌগ তৈরি হয়ে গেল, মিথানল তৈরি হলো। এই মিথানলটার সাথে কোনো বেঞ্জিনের বিক্রিয়া হবে, মিথানলের সাথে কোনো বেঞ্জিনের বিক্রিয়া হয়ে টলিউইন সৃষ্টি সম্ভব নয়। ঠিক আছে, তাহলে যখন আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় তখন এটি পানি জোড়া হতে ইলেকট্রন গ্রহণ করে এবং এই অবস্থায় আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কার্বনিয়াম আয়ন তৈরি করতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে অ্যালকোহল তৈরি হয়ে যায়, যার কারণে কার্বনিয়াম আয়নটা সৃষ্টি হইতে পারে না। আর এই কারণে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না। তো আমি টলিউইনের একটা প্রস্তুত প্রণালী অলরেডি দেখালাম। দ্বিতীয় আরেকটা প্রস্তুত প্রণালী আমরা লিখতে পারি উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়াটা কি? উডস বিক্রিয়া তোমরা অনেকেই জানো যে এটা অ্যালকেন তৈরি করার একটা বিক্রিয়া। উডস বিক্রিয়াটা হচ্ছে অ্যালকেন তৈরি করার একটা বিক্রিয়া। তো বিজ্ঞানী ফিটিক জাস্ট উডস বিক্রিয়ার আদলে টলিউইন তৈরি করে। এই জন্য এই বিক্রিয়াটার নাম হয়, বিক্রিয়ক বা আবিষ্কারকের নাম অনুসারে হয় উডস-ফিটিক বিক্রিয়া। তো উডস-ফিটিক বিক্রিয়াটা কি? টলিউইন তৈরি করার বিক্রিয়া। কিভাবে হয়? যেমন ক্লোরোবেনজিন, অ্যারাইল হ্যালাইড, এটা একটা ক্লোরোবেনজিন, এর সাথে ইউজ করে সোডিয়াম আর ইউজ করা হয় মিথাইল ক্লোরাইড আর ব্যবহার করা হয় হচ্ছে শুষ্ক ইথার। এখানেও কিন্তু আর্দ্র ইথার ব্যবহার করা যাবে না, শুষ্ক ইথার। তো উডস বিক্রিয়াটা হচ্ছে যে এখানে দুইটাই অ্যালকাইল হ্যালাইড যদি ব্যবহার করা হয়
যেমন এখানে এক পাশে ব্যবহার করা হয়েছে অ্যালকাইল হ্যালাইড, মানে ডান পাশে ব্যবহার করেছি অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ মিথাইল ক্লোরাইড, আর বাম পাশে যেটা দেখাচ্ছি আমার হাতের উপরে এটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড অর্থাৎ ক্লোরোবেনজিন। আমি যদি ক্লোরোবেনজিনের পরিবর্তে দুইটাই যদি অ্যালকাইল হ্যালাইড ইউজ করি, মিথাইল ক্লোরাইড বা এটাও মিথাইল ক্লোরাইড অথবা এটা মিথাইল ক্লোরাইড এটা ইথাইল ক্লোরাইড যদি ইউজ করি, তাহলে আমার তৈরি হবে হচ্ছে অ্যালকেন তৈরি হবে। উডস বিক্রিয়াটা হচ্ছে অ্যালকেন তৈরির বিক্রিয়া, কিন্তু যদি এই উডস বিক্রিয়াতে দুই অণু অ্যালকেনের পরিবর্তে যদি দুই অণু অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে যদি এক অণু অ্যালকাইল হ্যালাইড আর এক অণু অ্যারাইল হ্যালাইড ব্যবহার করা হয়, তাহলে তৈরি হবে উডস ফিটিক, তৈরি হবে টলুইন। বিজ্ঞানী ফিটিক এই উডস বিক্রিয়ার আদলে এই টলুইন তৈরি করেন, এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়ার আদলে এই অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডের মিশ্রণ থেকে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে টলুইন তৈরি হয়, আর এই কারণে এই বিক্রিয়াটার নাম বলা হয় উডস ফিটিক বিক্রিয়া। তো এই হচ্ছে আমার দুইটা টলুইনের প্রস্তুত প্রণালী। এই দুইটা প্রস্তুত প্রণালী পড়লে আমার মনে হয় যে ইন্টারমিডিয়েটে হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ, ঠিক আছে। তো এরপরে আমরা চলে আসি টলুইনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে। তো এই দুটো তো আমরা ঝটপট মুখস্থ করে পেলাম। টলুইনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে চলে আসি। টলুইনের রাসায়নিক বিক্রিয়া, টলুইনের রাসায়নিক বিক্রিয়া। তো ফার্স্টে আমরা টলুইনের হ্যালোজেনেশন নিয়ে আলোচনা করি। টলুইনের হ্যালোজেনেশন। নাম্বার 1, টলুইনের একটা সংকেত আমি লিখলাম, টলুইন প্লাস ক্লোরিন যদি হ্যালোজেন বাহক হিসেবে ইউজ করা হয় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যালোজেন বাহক যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে দুইটা যৌগ উৎপন্ন করবে। একটা হচ্ছে উৎপন্ন করবে, একটা হচ্ছে ক্লোরিন। আমি একটু সংকেত দুটো আগে লিখিনি, তারপরে বলি, এবং বেশ কিছু কথাও বলবো সাথে সাথে। একটা উৎপন্ন করবে ক্লোরোবেনজিন, আর একটা ক্লোরোটলুইন, আর একটা হচ্ছে প্যারাক্লোরোটলুইন উৎপন্ন করবে, এবং সাথে উৎপন্ন করবে HCl। তো এটা একটু মনে রাখো যে এটা একটা হ্যালোজেন বাহক হিসেবে ইউজ করা হয়েছে এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যালোজেন বাহক হিসাবে ইউজ করা হয়েছে এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো যদি হ্যালোজেন বাহক ব্যবহার করা হয়, হ্যালোজেন বাহক হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, আয়রনের গুঁড়া, সূর্যালোকের অনুপস্থিতি থাকতে হবে। হ্যাঁ, ব্যবহার করা হয়, কিন্তু সূর্যালোকের অনুপস্থিতি এখানে লিখে রাখো, ছোট্ট করে লিখে রাখো, সূর্যালোকের অনুপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে। সূর্যালোকের অনুপস্থিতিতে, যদি হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, তাহলে সূর্যালোকের অনুপস্থিতি মানে এখানে কার উপস্থিতি? হ্যালোজেন বাহকের উপস্থিতি। যদি হ্যালোজেন বাহকের উপস্থিতিতে হয়, allow the audience to ask participant to your broadcast. তাহলে সূর্যালোকের অনুপস্থিতি এবং হ্যালোজেন বাহকের উপস্থিতিতে যদি হয়, তাহলে এখানে অর্থ এবং প্যারা যৌগ উৎপন্ন হয়। তো অর্থ এবং প্যারা নিয়ে আমি একটু কথা বলি।
এখানে পরিচয় করে দিই, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। সব যারা ক্লাস করছো বা অথবা করবে তারা এই জিনিসটা খেয়াল করো, ভালো করে এটা লক্ষ্য করবে। এটা একটা বেনজিন চক্র, এটা একটা বেনজিন চক্র। বেনজিন চক্রের যে কোনোটাকে আমি 1 নম্বর ধরতে পারি, ঠিক আছে? বেনজিন চক্রের যে কোনোটাকে আমি 1 নম্বর ধরতে পারি। আমি এই জায়গাটাকে 1 নম্বর ধরলাম, ঠিক আছে? এই জায়গাটাকে ধরলাম কত? 1 নম্বর। তাহলে এই জায়গাটাকে যদি 1 নম্বর ধরি, তাহলে এই জায়গাটাকে আমি 2 নম্বর বলতে পারি, আবার এইটাকেও 2 নম্বর বলতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি ডান পাশ থেকে ধরলাম 2, এরপরে এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, আর এইটা হলো 6। এই হচ্ছে বেনজিনের 6টা কার্বন। কেউ যদি এই 6 নাম্বারকে 2 নাম্বার বলে, তাহলে 2 নাম্বার হয়ে যাবে 6 নাম্বার। হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, বাম ডান যে কোনো দিক থেকে দেওয়া যাবে। তো এই 1 নম্বর পজিশনে যদি একটা গ্রুপ যুক্ত থাকে, যদি যে কোনো একটা গ্রুপ যদি যুক্ত থাকে বেনজিন চক্রের 1 নম্বর অবস্থানে যদি একটা গ্রুপ যুক্ত থাকে, এই কথাটা ভালো করে একটু বুঝে নাও। বেনজিন চক্রের যদি 1 নম্বর কার্বনে, বেনজিন চক্রের 1 নম্বর, তুমি যে কোনো কার্বনকেই কিন্তু 1 নম্বর বিবেচনা করতে পারবে। ওই 1-এর সাপেক্ষে বাম ডান ধরে 6 পর্যন্ত কার্বন হবে, ঠিক আছে? তাই তুমি যেটাকে 1 নম্বর বিবেচনা করবা, ওই 1 নম্বর কার্বনে যদি যে কোনো একটা গ্রুপ যদি যুক্ত থাকে, যে কোনো একটা যদি গ্রুপ যুক্ত থাকে, তাহলে ওই গ্রুপটাকে বলা হবে ওই চক্রের নির্দেশক। ওই চক্রের নির্দেশক, সেই নির্দেশকটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর একটা হচ্ছে মেটা নির্দেশক। আমি কি বললাম, আমি আবারও বলছি। বেনজিন চক্রের 1 নম্বর অবস্থানে যদি কোনো একটা গ্রুপ যুক্ত থাকে বা যুক্ত হয়, তাহলে ওই 1 নম্বর গ্রুপে 1 নম্বর অবস্থানে যুক্ত গ্রুপটাকে বলা হবে বেনজিন চক্রের নির্দেশক। অর্থাৎ প্রথম 1 নম্বর গ্রুপে যে নির্দেশকটা যুক্ত হবে, এরপরে যদি কোনো গ্রুপ বেনজিন চক্রে যুক্ত হতে চায়, তাহলে সেই গ্রুপটা বেনজিন চক্রের বাকি যে অবস্থানগুলো রয়েছে, অবস্থানগুলোর মধ্যে কোথায় যুক্ত হবে এটা ওই প্রথম নির্দেশকটাই নির্দেশ করবে। অর্থাৎ 1 নম্বর অবস্থানে যে নির্দেশকটা যুক্ত হবে বা যুক্ত থাকবে, সেই গ্রুপ বা সেই নির্দেশকটা দ্বিতীয় বা তৃতীয় বা অপর যে গ্রুপগুলা, পরের যে গ্রুপগুলা এসে যুক্ত হবে, সেই গ্রুপগুলা কোথায় যুক্ত হবে তা নির্দেশ করবে। আর এই 1 নং গ্রুপের এই 2, 3, 4, 5, 6 এই 5টা অবস্থানের মধ্যে যে অবস্থানে যুক্ত করার জন্য নির্দেশ করবে, এর উপর ভিত্তি করে নির্দেশককে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, আর আরেকটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে এই অর্থপ্যারা নির্দেশক বা মেটা নির্দেশকের অবস্থান কোথায়? 1 নম্বরে, ঠিক আছে? অর্থপ্যারা নির্দেশক বা মেটা নির্দেশক যেখানে যুক্ত থাকবে সেটাই 1 নম্বর, এটা মনে রাখবা। অর্থাৎ প্রথম যে গ্রুপটা যুক্ত থাকবে ওইটাই হচ্ছে 1 নম্বর অবস্থান, এবং ওইটা হয় অর্থপ্যারা হবে, না হলে মেটা নির্দেশক হবে। তাহলে এখন আমাদের জেনে নিতে হবে অর্থ কোনটা, প্যারা কোনটা আর মেটা কোনটা, এটা একটু জেনে নাও। 2 নম্বর অথবা 6 নম্বর এটাকে আমরা অর্থ বলতে পারি, ঠিক আছে? 2 অথবা 6 এটাকে আমরা বলি অর্থ, আর 3 অথবা 5 এটাকে বলি মেটা, ঠিক আছে? আর 4 নম্বর বেনজিন চক্রের 4 নম্বর অবস্থাকে আমরা বলতে পারি প্যারা অবস্থান, ঠিক আছে? 4 নম্বর অবস্থানটাকে আমরা প্যারা অবস্থান বলতে পারি।
সরি, যেটা বলছিলাম সেটা কি আবার একটু আমি রিপিট করছি যে বেনজিন চক্রের প্রথম যে গ্রুপটা সেটা 1 নম্বরে থাকবে, ওইটাকে নির্দেশক বলা হবে। আর ওইটার সাপেক্ষে 2 অথবা 6, অর্থাৎ এই 2 অথবা এই 6 এটাকে বলা হবে অর্থ, 3 অথবা 5, কারণ এদিক থেকে গুণলে এটা 3, এদিক থেকে গুণলে এটা 3, এই জন্য 3 অথবা 5 বললাম। এই অবস্থানটাকে বলা হবে মেটা, আর 4 এই অবস্থানটাকে বলা হবে প্যারা। আর এই 1 নম্বরে যুক্ত বা প্রথম যে বেনজিন চক্রের প্রথম যে গ্রুপটা যুক্ত থাকবে সেটাকে নির্দেশক বলা হবে। এই নির্দেশককে 2 ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, তার মানে অর্থ কোনো যৌগ যদি অর্থ হয় তাহলে সেটা প্যারা হবে, সেখানে প্যারা যৌগটাও পাওয়া যাবে। আর আরেকটা নির্দেশক হচ্ছে মেটা নির্দেশক। তো এদেরকে কারা অর্থ প্যারা নির্দেশক হবে, কারা মেটা নির্দেশক হবে, কারা প্যারা নির্দেশক হবে, এটা আমরা পরে আলোচনা করব। আপাতত আমি এটা একটু চিনে দিলাম যে কোন বেনজিন চক্রের অর্থ প্যারা নির্দেশক জিনিসটা কি, মানে নির্দেশক জিনিসটা কি, এবং অর্থ প্যারা নির্দেশক কয় প্রকার। এক প্রকার হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, একটা হচ্ছে মেটা নির্দেশক। ঠিক আছে, আমি এগুলোকে পরে আস্তে আস্তে চেনাই দেবো। এটা আলাদা আলোচনা করার মাধ্যমে আমি দেখাই দেবো যে অর্থ প্যারা নির্দেশক কোনগুলো আর মেটা নির্দেশক কোনগুলো। আজকে আমি পরিচয়টা করে দিচ্ছি না, শুধু আজকে এখানে টলুয়েনের CH3 গ্রুপ এটা অর্থ প্যারা নির্দেশক। CH3 গ্রুপ এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, এইটুকু একটু মনে রাখো, এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। তাহলে সহজ কথা, এই বেনজিনের সাথে এই CH3 গ্রুপ যুক্ত থাকার কারণে বা এটা অর্থ প্যারা নির্দেশক হওয়ার কারণে এই হ্যালোজেন বাহকের উপস্থিতিতে যখন এই বিক্রিয়াটা সংঘটিত হয় তখন এই ক্লোরিনটা অর্থ অবস্থানে যুক্ত হয় এবং প্যারা অবস্থানে যুক্ত হয়। অর্থ অবস্থান তো আমি বলেছি যে হয় 2 না হলে 6, তাহলে এই 2 নম্বরে যুক্ত হয়েছে। 2 নম্বরে এটা যদি 1 হয় তাহলে এটা 2, আর আরেকটা গ্রুপ যুক্ত হবে কোথায়, 4 এ যুক্ত হবে। কোথায় যুক্ত হবে, 4 কোনটা, 4 মানে প্যারা, 4 মানে প্যারা। দেখো এটা যদি 1 হয় তাহলে এটা 2, এটা 3, এটা 4, এই যে দিক থেকে গুণে এটা 4 হবে, প্যারা একটা জায়গায় হবে। ঠিক আছে, আর এই টলুইনের বা বেনজিনের সাথে যে যুক্ত CH3 গ্রুপ যুক্ত রয়েছে, এই গ্রুপটা অর্থ প্যারা নির্দেশক হওয়ার কারণে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে যখন এই বিক্রিয়াটা সংঘটিত হয় তখন এখানে 2টা প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে অর্থোক্লোরোটলুইন, আর একটা হচ্ছে প্যারাক্লোরোটলুইন। এটার নাম হচ্ছে অর্থোক্লোরোটলুইন, অথবা এভাবে লেখা যেতে পারে 2-ক্লোরোটলুইন। ঠিক আছে, একইভাবে এটাকে বলা যায় যে প্যারাক্লোরোটলুইন, অর্থোক্লোরোটলুইন আর হচ্ছে প্যারাক্লোরোটলুইন। এই হচ্ছে আমাদের 2টা প্রোডাক্ট হয়ে গেল। এখন এই বিক্রিয়া যদি সূর্যালোকের উপস্থিতিতে হয় তাহলে কি হবে, একটু মুছে দিলাম, আশা করি তোমরা লিখতে পেরেছো বা লিখে নিবা। এখন এই বিক্রিয়াটা সেম বিক্রিয়াটাই যদি সূর্যালোকের উপস্থিতিতে অথবা টলুইনের মধ্যে যদি ক্লোরিন চালনা করা হয়, 2 ভাবেই হতে পারে। উত্তপ্ত সূর্যালোকের উপস্থিতিতে অথবা ফুটন্ত টলুইনের সাথে, ফুটন্ত টলুইন মানে এখানে 110 ডিগ্রি সেলসিয়াস, ফুটন্ত টলুইনের ভিতরে যদি ক্লোরিন চালনা করা হয় 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই বিক্রিয়াটা বা সূর্যালোকের উপস্থিতিতে টলুইনের মধ্যে, ফুটন্ত টলুইনের মধ্যে যদি ক্লোরিন চালনা করা হয় 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চালনা করা হয় তাহলে এখানে কি হবে, তাহলে এখানে প্রতিস্থাপন, বেনজিন চক্রের হাইড্রোজেনের কোনো প্রতিস্থাপন ঘটবে না। এখানে পার্শ্ব শিকলের প্রতিস্থাপন ঘটবে। বেনজিন চক্রের পার্শ্ব শিকল বলতে যে বেনজিন চক্রের সাথে যে শিকলগুলো যুক্ত থাকে সেই শিকলগুলোকে পার্শ্ব শিকল বলা হয়। CH3 গ্রুপটাকে পার্শ্ব শিকল বলা হবে। এখান থেকে হাইড্রোজেন চলে গিয়ে ফার্স্ট ধাপ উৎপন্ন করবে CH2Cl, এবং বেনজিন চক্র যেমন আছে তেমন থাকবে। কখন এই বিক্রিয়াটা ঘটবে, এই বিক্রিয়াটা যদি ফুটন্ত টলুইনের মধ্যে ক্লোরিন চালনা করা হয় তাহলে প্রথমে উৎপন্ন করবে বেনজাইল ক্লোরাইড।
প্রথমে উৎপন্ন করবে এই যৌগটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড। এরপরে এই বিক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে হাইড্রোজেন থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা বা এই প্রসেসটা চলতে থাকবে। এরপরে আবার ওই ক্লোরিন 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই তো আছে, আর একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে CCl2, এটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। নাম কি এটা? বেনজাল ক্লোরাইড। বেনজাল বেনজাল ক্লোরাইড, ঠিক আছে? বেনজাল ক্লোরাইড। এরপরে এই প্রসেসটা আবারও চলবে 110 ডিগ্রি সেলসিয়াস এবং ক্লোরিন দিলে ওই লাস্ট হাইড্রোজেনটা চলে যাবে, CCl3 উৎপন্ন করবে বেনজো ক্লোরাইড উৎপন্ন করবে, এবং এই যৌগটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড। এই দুটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, MCQ এবং CQ উভয়ের জন্য। বেনজো ক্লোরাইড, দেখো সূর্যালোকের অনুপস্থিতিতে, হ্যালোজেন বাহকের উপস্থিতিতে তো আলোচনা করেছি অর্থকরা দুইটা যৌগ উৎপন্ন হবে, কিন্তু এই বিক্রিয়াটা হ্যালোজেন বাহক না, এটা সূর্যালোকের উপস্থিতি অথবা ফুটন্ত টলিয়নের মধ্য দিয়ে যদি ক্লোরিন চালনা করা হয় তাহলে বেনজিন চক্রের কোনো প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে না। এখানে বেনজিন চক্রের সাথে যুক্ত যে পার্শ্ব শিকল থাকে, সেই পার্শ্ব শিকলের হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা সংঘটিত হয়। প্রথমে এখানে একটা হাইড্রোজেন সরে গিয়ে, অর্থাৎ CH3 গ্রুপের একটা হাইড্রোজেন সরে গিয়ে এখানে বেনজাইল ক্লোরাইড সংকেতটা মুখস্থ করবা, বেনজিন চক্রের সাথে CH2Cl, ওটাকে বেনজাইল ক্লোরাইড বলা হয়। এরপরে আবারও আরেকটা ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করে বেনজাল ক্লোরাইড CaCl2, এবং লাস্ট ধাপে আরো একটা ক্লোরিন অপসারিত হয়ে উৎপন্ন করে বেনজো ক্লোরাইড। বেনজো ক্লোরাইড। এইভাবে পুরো টলিয়নের সাথে হ্যালোজেনেশন বিক্রিয়াটা সম্পন্ন হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি যেটা আসলাম টলিয়নের নাইট্রেশন। টলিয়নের নাইট্রেশন, টলিয়নের নাইট্রেশন। নাইট্রেশনের জন্য আমাদের লাগে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? নাইট্রেশনের জন্য লাগে নাইট্রিক অ্যাসিড, আর এখানে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? টলিয়নের যদি নাইট্রেশন বিক্রিয়াটা সম্পন্ন করা হয়, আর প্রথম ধাপে তাপমাত্রা লাগবে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটু আগে দেখেছি CH3 গ্রুপটা, একটু আগেই আমি কথা বলেছি যে CH3 এইটাকে বলা হবে অর্থকরা নির্দেশক। তাহলে এখানে নাইট্রেশন মানে NO2 মূলক বেনজিন চক্রের মধ্যে NO2 গ্রুপ, এই গ্রুপটা যুক্ত হওয়া, নাইট্রো গ্রুপ যুক্ত হওয়ার প্রক্রিয়াটার নাম, এই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে নাইট্রেশন, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে টলিয়নের যে বিক্রিয়া হয়, এর ফলে টলিয়নের যে বেনজিন চক্র রয়েছে সেই চক্রে NO2 গ্রুপ যুক্ত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টলিয়নের নাইট্রেশন। যদি এটা বেনজিন হয় তাহলে নাম হবে বেনজিনের নাইট্রেশন, ঠিক আছে? তো এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। সালফিউরিক অ্যাসিড ইউজ করলে যদি এই সালফিউরিক অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড এই দুটো যদি ইউজ করা হয় তাহলে এখানে ধনাত্মক নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক সৃষ্টি হয়। এটা কিন্তু আমি একটু আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি যে বেনজিন চক্রে কোনো নেগেটিভ চার্জযুক্ত আয়ন যুক্ত হয় না, পজিটিভ চার্জযুক্ত আয়ন যুক্ত হয়। এই পজিটিভ চার্জযুক্ত অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন নামক ইলেকট্রন আকর্ষী বিকারক সৃষ্টির জন্যই নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। তো নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিডের সাথে টলিয়ন বিক্রিয়া করে অর্থ এবং প্যারা যৌগ উৎপন্ন করবে। অর্থ এবং প্যারা, অর্থাৎ দুইটা যৌগ উৎপন্ন হয়। আমি পাশাপাশি লিখে নিলাম, পাশাপাশি যৌগ নিলাম। অর্থ মানে যে এইখানে হবে NO2 দিলাম, আর প্যারা মানে এইখানে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো এই হচ্ছে, এটা হচ্ছে অর্থ যৌগ। আমি শুধু লিখলাম অর্থ যৌগ,
এটা হলো অর্থ, আর অর্থ যৌগ, মূল নামটা হচ্ছে অর্থ নাইট্রোটলুইন। আচ্ছা, পুরো নামটাই লিখি, অর্থ নাইট্রোটলুইন, আর এটার নাম হচ্ছে প্যারা নাইট্রোটলুইন। অর্থ নাইট্রোটলুইন আর একটা হচ্ছে প্যারা নাইট্রোটলুইন। এই যে দুটো যৌগ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন এটাকে যদি আবারও নাইট্রেশন করা হয়, যে কোনো একটাকে করা যেতে পারে। তুমি এই অর্থ নাইট্রোটলুইনকেও নাইট্রেশন করতে পারো, অথবা প্যারা নাইট্রোটলুইনকে নাইট্রেশন করতে পারো, যে কোনো একটাকে করতে পারো। এই জন্য আমি বোথ অফ যৌগের টান দিয়ে দেখাই দিলাম। এই অর্থটা থেকেও হতে পারে, প্যারাটা থেকেও হতে পারে। তাহলে আবার কি দিবা? এখানে আবার দিবা নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড। যদি দেওয়া হয় তাহলে উৎপন্ন করবে কি? দেখো এখানে একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, আমি লিখে নিয়ে একটু লিখে নিয়ে বললে বেশি সুবিধা হবে। একটু খেয়াল করো, আমি যদি এইটাকে বিবেচনা করি তাহলে এটা থাকবে। আমি যদি এটাকে নাইট্রেশন করি তাহলে অর্থর পরে কি থাকে? প্যারা। তাহলে হবে এখানে, তাহলে হবে এখানে। আর যদি আমি প্যারাটাকে নিই তাহলে হবে অর্থতে। তার মানে আমি যদি এইটাকে নিয়ে নাইট্রেশন করি বা এটাকে নাইট্রেশন করি, ডাজন্ট ম্যাটার। আমি অর্থটাকে নিয়ে করি আর প্যারাটাকে নিয়ে করি, অথবা বোথ অফ নিয়ে করি, যেটাই করি না কেন উৎপন্ন করবে হচ্ছে 2,4-ডাইনাইট্রোটলুইন। 2,4, এটা যৌগটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোটলুইন। ডাইনাইট্রোটলুইন হয়ে গেল। 2,4-ডাইনাইট্রোটলুইন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যদি এটাকে, তো এখানে তাপমাত্রা লাগবে 60 ডিগ্রি, এখানে তাপমাত্রা লাগবে 60 ডিগ্রি, ঠিক আছে। এরপরে যদি আবারও তুমি এটাকে নাইট্রেশন করো, নাইট্রেশন এখানে তাপমাত্রা লাগবে 110 ডিগ্রি সেলসিয়াস, 100 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর যথারীতি নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যদি ব্যবহার করো, তাহলে দেখো কোথায় যাবে। এই দুটো তো মেটা তো যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ CH3 অর্থপ্যারা নির্দেশক। তাহলে একটু খেয়াল করো, এই 2 নম্বর, এটা যদি 1 নম্বর হয় তাহলে এটা 2 নম্বর, এটা অর্থ, এটা 4। আরেকটা জায়গায় যুক্ত আছে যে এটা অর্থ, ঠিক আছে। এটা 6, এটা অর্থ। তাহলে আরেকটা গ্রুপ কোথায় যুক্ত হবে? এখানে যুক্ত হবে, CH3। NO2 এই যৌগটার নাম হচ্ছে 2,4,6-ডাইনাইট্রোটলুইন বা TNT। 2,4,6-ডাইনাইট্রোটলুইন, ওটা ছিল ডাই আর এটা হলো টাই নাইট্রোটলুইন। সংক্ষেপে এটাকে বলা হয়, এই যৌগটাকে আমরা সংক্ষেপে বলি, এখানে আমি উপরে লিখলাম TNT। সংক্ষেপে এই যৌগটাকে বলা হয় TNT, ডাইনাইট্রোটলুইন। এইভাবে আমরা টলুইন থেকে TNT তৈরি করতে পারি। লক্ষ্য করো, আমি এখানে বলছি, একটু সবাই মানে যারা ক্লাস করছো তারা একটু লক্ষ্য করো। টলুইনকে নাইট্রিক অ্যাসিড 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু করা হলো, তখন অর্থপ্যারা যৌগ উৎপন্ন হলো। তুমি অর্থ অথবা প্যারা অথবা যে দুটাকে একসাথে করলেও কোনো সমস্যা নেই। আবার যখন নাইট্রেশন করবে তখন কিন্তু টেম্পারেচার বাড়ানো হয়েছে। যখন টেম্পারেচার বাড়ানো হয়েছে তখন একটা বেঞ্জিন চক্রের মধ্যে 2টা নাইট্রো গ্রুপ প্রবেশ করেছে, ফলে ডাইনাইট্রোটলুইন উৎপন্ন হয়েছে। এই অবস্থায় যদি আবার নাইট্রেশন করা হয় তো আরেকটা অর্থ অবস্থান ফাঁকা আছে, সেই জায়গাতে আরেকটা নাইট্রো গ্রুপ প্রবেশ করে, ফলে উৎপন্ন করে 2,4,6-ডাইনাইট্রোটলুইন। আর এই 2,4,6, এই যে এই যৌগটা 2,4,6-ডাইনাইট্রোটলুইন এবং দাগ দিয়েছি, এই যৌগটাকে বলা হচ্ছে TNT। বেঞ্জিন টলুইন থেকে কিভাবে TNT পাওয়া যায়, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্ব দিয়ে এটা করবা যে টলুইন থেকে কিভাবে TNT পাওয়া যায়, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি বা তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমি যেটা আলোচনা করলাম, যতটুকু আলোচনা করলাম হচ্ছে টলুইনের প্রস্তুত প্রণালী, 2টা প্রস্তুত প্রণালী, তারপরে টলুইনের হচ্ছে অর্থ, প্যারা, নির্দেশক, এই কথাটা অল্প একটু আলোচনা করেছি, এবং নির্দেশক যে 2 প্রকার,
দুই প্রকার, সেটা বলেছি, অর্থপরা নির্দেশক এবং মেটা নির্দেশক। কারা অর্থপরা নির্দেশক আর কারা মেটা নির্দেশক এটা নিয়ে আমি আলোচনা করি না, এটা আমার নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে শুধু একটা কথাই বলেছি, CH3 এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। আর এই CH3 যেহেতু টলুইন নিয়ে আলোচনা করতেছি, তাই অন্য জায়গাতে আজকে যাওয়ার কোনো প্রয়োজন আসে না। তো এই টলুইনের ক্লোরিনেশন নিয়ে আলোচনা করলাম। তারপরে ক্লোরিনেশনের দুইটা বিক্রিয়া ছিল, একটা হচ্ছে হ্যালোজেন বাহকের উপস্থিতি, সূর্যালোকের অনুপস্থিতি, আর একটা ছিল হ্যালোজেন বাহকের অনুপস্থিতি, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতি বা ফুটন্ত টলুইনের মধ্যে ক্লোরিন চালনা করলে। আর লাস্ট একটা বিক্রিয়া করলাম নাইট্রেশন করলে এখানে TNT পাওয়া যায়। তো আমি এখানে আজকে আরেকটা প্রস্তুতি করাবো, আরেকটা বিক্রিয়া দেখাবো, দেখে আজকে ক্লাসটা আমি শেষ করব। সেটা হচ্ছে রূপান্তর দেখাবো। একটা কি রূপান্তর? টলুইন থেকে বেনজিন, বেনজিন থেকে টলুইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। প্রশ্নটা হচ্ছে বেনজিন টলুইনের পারস্পরিক রূপান্তর। বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর। এটার অর্থ হচ্ছে বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন তৈরি করতে হবে। তো আমি ফার্স্ট ধাপে এটা বেনজিন থেকে টলুইনটা দেখাইলাম। অলরেডি এটা কিন্তু করা হয়েছে, বেনজিন থেকে টলুইন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যেটা অলরেডি কিন্তু দেখানো হয়ে গেছে। তো বেনজিন আমি ছোট করে লিখবো, একটু চক্রগুলো পুরোটা যেন একবারে ধরে যায়, এই জন্য বেনজিন, এর সাথে যদি দেওয়া হয় মিথাইল ক্লোরাইড আর শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে উৎপন্ন করে হচ্ছে টলুইন। ঠিক আছে, এরপরে সাইড প্রোডাক্ট এই হয়ে গেল। টলুইন থেকে বেনজিন, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড ও বেনজিনের বিক্রিয়ায় টলুইন তৈরি হয়। তাহলে বেনজিন থেকে টলুইন হয়ে গেল। এখন এরপরে টলুইন থেকে বেনজিন, টলুইন থেকে বেনজিন, এক্ষেত্রে ছোট্ট একটা বিক্রিয়া রয়েছে, যে বিক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক্ষেত্রে ছোট্ট একটা বিক্রিয়া রয়েছে, বড় বিক্রিয়াও রয়েছে। ছোট্ট একটা বিক্রিয়া রয়েছে এবং বড় বিক্রিয়াও রয়েছে। ছোট্ট বিক্রিয়াটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে আমরা এই বিক্রিয়াটা ঘটাতে পারি। তিনটা জিনিস আছে নাইট্রিক অ্যাসিড দিয়ে করা যায়, ক্ষারীয়কে অ্যামিনো 4 দ্বারা করা যায়। টলুইন থেকে বেনজিন, তাহলে টলুইন থেকে আগে টলুইনের সংকেতটা লিখি, টলুইনের সংকেতটা CH3 বেনজিন। ঠিক আছে, এই হচ্ছে টলুইনের সংকেত। এই টলুইনকে বেশ কয়েকটা জিনিস অ্যাড করা যায়, টলুইনের সাথে বেশ কয়েকটা জিনিস অ্যাড করা যায়। যেমন অক্সিজেন দেওয়া যায়, এক্ষেত্রে ব্যবহার করা যায় KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটার অর্থ হচ্ছে ক্ষারকীয় জারক, এটার অর্থ হচ্ছে ক্ষারকীয় জারক। ঠিক আছে, এটা একটু ভালো করে লিখে রাখো, ক্ষারকীয় জারক। ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিড, ব্যবহার করা যায় ফুটন্ত নাইট্রিক অ্যাসিড। কয়টা জিনিস বললাম? তিনটা। ক্রোমিক অ্যাসিড, সোডিয়াম ডাইক্রোমেট অথবা Na2Cr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড, অথবা ফুটন্ত নাইট্রিক অ্যাসিড, যেটা আমি আগেই বলেছি, ফুটন্ত নাইট্রিক অ্যাসিড। এই তিনটার মধ্যে যে কোনোটা, ক্ষারীয় KMnO4, ক্রোমিক অ্যাসিড, সোডিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেটও দেওয়া যাবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিক্সচারকে ক্রোমিক অ্যাসিড বলা হয়, অথবা ফুটন্ত নাইট্রিক অ্যাসিড। এটা যদি ব্যবহার করা হয় তাহলে এই টলুইন সরাসরি তৈরি করবে হচ্ছে বেনজয়েক অ্যাসিড, সরাসরি তৈরি করবে কি? বেনজয়েক অ্যাসিড। হয়ে গেল বেনজয়েক অ্যাসিড। এখন এই বেনজয়েক অ্যাসিডকে যদি আমি ক্ষারের সাথে যুক্ত করি,
বেঞ্জয়িক অ্যাসিড, ঠিক আছে, বেঞ্জয়িক অ্যাসিডের সাথে যদি আমি ক্ষার যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ইচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম, যেহেতু সোডালাইম বিক্রিয়া করব, দিয়ে দিলে উৎপন্ন করবে লবণ, উৎপন্ন করবে সোডিয়াম বেনজয়েট লবণ, সোডিয়াম বেনজয়েট লবণ, ঠিক আছে। এটা হলো বেঞ্জয়িক অ্যাসিড। অ্যাসিডটার নাম কি? বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেনজয়েট উৎপন্ন করে। তারপর এই সোডিয়াম বেনজয়েটের সাথে যদি সোডালাইম যোগ করা হয়, সোডিয়াম বেনজয়েটের সাথে যদি সোডালাইম, সোডালাইমের সংকেতটা কি অনেকেরই জানা আছে। সোডালাইমের সংকেতটা হচ্ছে, আমি একটু বিক্রিয়াটা আগে লিখি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড এই মিশ্রণকে বলা হয় সোডালাইম। এটার নাম হচ্ছে সোডালাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই মিশ্রণকে বলা হচ্ছে সোডালাইম, ঠিক আছে। যদি সোডিয়াম বেনজয়েটের সাথে সোডালাইম যোগ করা হয়, সাথে সাথে তৈরি হবে বেনজিন, সাথে সাথে তৈরি হবে বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট। তো এইভাবে আমরা বেনজিন থেকে, টলুইন থেকে বেনজিন তৈরি করতে পারি, টলুইন থেকে বেনজিন তৈরি করতে পারি। এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় মাঝে মাঝে আসে। দেখো আমি প্রথম থেকে আরেকবার একটু রিভিউ দিচ্ছি। প্রথমে আমি যে বিক্রিয়াটা লিখেছি এইখানে খেয়াল করো, বেনজিন থেকে টলুইন, বেনজিনের সাথে শুষ্ক মিথাইল ক্লোরাইড যোগ করেছি, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে টলুইন উৎপন্ন। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমি আজকেও আলোচনা করেছি এবং গত ক্লাসেও এটা করিয়েছি, তো এটা সবারই পারার কথা। তো নতুন আরেকটা বিক্রিয়া দেখালাম, টলুইন থেকে বেনজিন। টলুইন থেকে কিভাবে বেনজিন পাওয়া যায়? তো টলুইনকে যদি আমি ক্ষারীয়, জারক অথবা ক্রমিক অ্যাসিড অথবা ফুটন্ত নাইট্রিক অ্যাসিড, এই তিনটার মধ্যে যে কোনো একটা, পরীক্ষায় তিনটাই দেওয়ার দরকার নেই, যে কোনো একটা, তিনোটাই অনেক সময় এমসিকিউ আসতে পারে, এই যে ফুটন্ত নাইট্রিক অ্যাসিডের কথা এগুলো আসতে পারে, এই জন্য আমি তিনোটাই লিখেছি। এগুলোর উপস্থিতিতে যদি টলুইনকে জারিত করা হয় তাহলে উৎপন্ন করে বেনজয়িক অ্যাসিড। এই সংকেতটার নাম হচ্ছে বেনজয়িক অ্যাসিড। উৎপন্ন বেনজয়িক অ্যাসিডের সাথে যদি ক্ষার যোগ করা হয় তাহলে উৎপন্ন করে সোডিয়াম বেনজয়েট। এরপরে এই সোডিয়াম বেনজয়েটের সাথে যদি সোডালাইম মিক্সচার করে দেওয়া হয়, সোডালাইম যোগ করা হয় তাহলে উৎপন্ন করে বেনজিন। তাহলে উৎপন্ন করে কি? বেনজিন। এইভাবে আমরা টলুইন থেকে বেনজিন পেয়ে যাই। তো এইভাবে তোমাদেরকে এই বিষয়গুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। মুখস্থ না, জাস্ট মুখস্থ কথাটা বললে ভুল হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখা গেল যে কি এগুলো প্র্যাকটিস করতে করতে আর ভাষাগুলো মুখস্থ করতে করতে একটা সময় এমন দখলে আসবে তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। তো আজকে আমি যতটুকু আলোচনা করেছি, আমার মনে হয় যে আজকে আর বেশি ক্লাস নেওয়া উচিত না, কারণ যে বিক্রিয়াগুলো করানো হয়েছে এই বিক্রিয়াগুলো যদি তোমরা নোট করো এবং লেখো তাহলে অবশ্যই তোমাদের উপকারে আসবে আশা করছি। তো নেক্সট ক্লাসে আমি এই বেনজিন টলুইনের আরও কিছু বিষয় আছে এবং অর্থবাড়া নির্দেশকগুলো কেন ওদেরকে অর্থবাড়া নির্দেশক, মেটা নির্দেশক কেন মেটা নির্দেশক, অনুরণন, টলুইনের অনুরণন যেটা বা বেনজিন চক্রের যে অনুরণনের প্রশ্নগুলো রয়েছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের আমি মনে হয় ক্লাস শিডিউলটা দিয়ে দিয়েছি, শুক্রবার, শনিবার আর সোমবার না কবে যেন দিয়েছি, ওই অনুযায়ী ক্লাস নেব আর সেই অনুযায়ী তোমরা জয়েন করবে। আমি 9টা পরে যে কোনো সময় ক্লাস শুরু করবো, ঠিক আছে। 9টা থেকে 9:30 মধ্যে যে কোনো সময় ক্লাস শুরু করবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।